তো উনি কি ধরনের অর্থনীতিবিদ যে 4.5 মাসে একটা দেশের অর্থনীতিকে একদম ধ্বংস করে দিতে চলেছে, মানে অলমোস্ট ভিখারি হয়ে গেছে। ডোনারদের, ইউরোপিয়ান বড় বড় ডোনার, তাদের থেকে টাকা নিয়ে সেই টাকাটাকে মানে উনি দেখাতেন হচ্ছে এখানে গরিব আছে তাদের জন্য সাহায্য। তো ডোনার সাহায্য করছেন ওনার প্রকল্পে, উনি সেই সাহায্য না করে সাহায্যের আছিলায় সুদের ব্যবসা শুরু করেন। ওখানে বাংলাদেশে পাকিস্তানের অস্ত্র এসছে এবং পাকিস্তান যেটা করেছে হচ্ছে বাংলাদেশকে খেপিয়ে দিচ্ছে ভারতের বিরুদ্ধে। কারণ পাকিস্তানের এখন ভিখারি দশা, সে অর্থ চায়। তো গত 4.5 মাসই পরীক্ষায় বোঝা গেছে এটা সিঙ্গাপুর হবে না মানে জঙ্গিপুর হবে, এটা বোঝাই গেছে। তো চট্টগ্রাম বিচ্ছিন্ন হবে, এটা আমি নিশ্চিত করে বলে দিলাম একদম, মানে আপনাদের মাধ্যমে বলে দিলাম। কেউ এমন বলেছে কিনা জানি না, চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হবেই। এদের উদ্দেশ্যটা একটা জঙ্গির কারখানা তৈরি করা। বাংলাদেশের 70% মানুষ হচ্ছে এই গবেট গোছের। নমস্কার, আমাকে এখানে ডাকার জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। দর্শকদেরও বলছি, সবাইকে বলছি, বিষয়টা হচ্ছে যে ওভাবে একটা ব্যালিস্টিক মিসাইল কিনেছে, এটা নিয়ে মানে এটা নিয়ে অনেক বেশি গুরুত্ব, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় এখানে রয়েছে। সেপ্টেম্বর নাগাদ ইউনূস সরকারের সঙ্গে পাকিস্তানের একটা চুক্তি হয় এবং সেই চুক্তি অনুযায়ী এই আপনার অস্ত্রশস্ত্র এবং সামরিক সহযোগিতা এটা মানে ওখানে পাকিস্তানের সঙ্গে একটা সামরিক সহযোগিতা আসবে, এরা অস্ত্র কিনবে এবং সেটা বোধহয় কত $50 মিলিয়ন বোধহয় একটা ডিলও হয়েছিল এবং তাতে বলা হয়েছিল ডিসেম্বরের মধ্যে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এই সমস্ত আসবে বাংলাদেশে। এবং আমরা দেখলামও যে ওখানে জাহাজ এসছে এবং জাহাজ থেকে নামানো হয়েছে, প্রচুর অস্ত্রশস্ত্র ওখানে নামানো হয়েছে। এবং এটাও দেখেছি যে ওখানে যারা ছিলেন এই সব কাস্টমসের যে যারা কি চেকিং করবেন, তাদের মধ্যে অনেককে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইনস্ট্যান্ট। তো এটা এক্সপেক্টেড যে ইউনূস সরকার, ইউনূস এবং তার যে গ্যাং, আমরা গেঞ্জি বাহিনী বলি, কারণ এদের না আছে রাষ্ট্র সম্বন্ধে কোনো জ্ঞান, না আছে রাষ্ট্র পরিচালনা সম্বন্ধে কোনো জ্ঞান। 4.5 মাসের উপরে হয়ে গেছে। এটা সকলের কাছে একটা প্রশ্ন, মানে কেউ প্রশ্নটা করেছেন কিনা আমি জানি না, মানে এনাকে বলা হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূস। তিনি কিসে ডক্টরেট করেছেন? পিএইচডি করেছেন কিসে? অর্থনীতিতে। তাহলে অর্থনীতি কিসের জন্য? নিশ্চয়ই জলের তলায় মাছ খোঁজার জন্য নয়, অস্ত্র খোঁজার জন্য তো অর্থনীতি নয়। অর্থনীতি হচ্ছে একটা দেশের মানুষ খেয়ে পড়ে বাঁচবে, তাই সে কিভাবে উৎপাদন করবে, কিভাবে মানুষ শান্তিপূর্ণভাবে থাকবে, কিভাবে ব্যবসা হবে, কিভাবে বাণিজ্য হবে ইত্যাদি নিয়ে একটা অর্থনৈতিক বিষয়। এটাকে আমরা সাধারণত বলে থাকি যে সমাজ অর্থনীতি। এই যে অবস্থাটা, তার উপরে তিনি অধ্যাপনা করেন। বিশ্বে নাকি নানা ধরনের সমস্ত বিশাল সম্মানীয়, তিনি নাকি লেকচার দিয়েই নাকি কোটি কোটি ডলার তিনি রোজগার করেন, এটা শোনা যায়। তাহলে আমাদের একটা বাংলায় প্রবাদ আছে, ফলেনও পরিচয়তে। আম গাছে কখনো বেগুন হবে না, আম গাছে তো আমই হবে। তো উনি কি ধরনের অর্থনীতিবিদ যে 4.5 মাসে একটা দেশের অর্থনীতিকে একদম ধ্বংস করে দিতে চলেছে, মানে অলমোস্ট ভিখারি হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে যে তার বদলে কোথায় অর্থনীতির উন্নয়ন করবে, কোথায় শান্তি শৃঙ্খলা, উনি আবার শান্তিতে নোবেল পেয়েছে। তো শান্তি কি বিরাজ করছে? বুক ঠুকে ডক্টর ইউনূস কি বলতে পারবে যে হ্যাঁ আমার দেশে শান্তি আছে প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়? তাহলে কিসের শান্তি? পুরস্কার পাওয়া, তার মানে ওনার এই যোগ্যতাটাই নাই। আসলে উনি অর্থনীতিবিদও নন, উনি নোবেল শান্তি পুরস্কার ওটা কিনেছে। তার বদলে কি করছে? ইউনিসের নোবেলটা অবশ্যই কেনাই বলা যাবে, কারণ উনি ইউনিয়নের সঙ্গে
চুক্তি করেছিলেন গ্রামীণ ফোনে, সেই সময় এখান থেকে অনেক টাকা পাচার হয় এবং সেটা নিয়ে মামলাও হয়েছে এবং মামলায় 666 কোটি টাকা ওনাকে ফাইন দেওয়া হয়েছিল, ফাইন চাওয়া হয়েছিল এবং সেটা ফাইনাল ডেট ছিল 5ই আগস্ট, এই 6ই আগস্ট। ওই জন্য 5ই আগস্ট, 6ই আগস্টের বদলে 5ই আগস্টে গিয়ে ওইখানে হুজ্জতি করে হাসিনাকে খুন করার একটা পরিকল্পনা করা হয় এবং তারপরেই পরে এসে উনি তো 8ই আগস্টের পর থেকে ওনার নামে সমস্ত মামলা উল্টো করে মানে বাতিল করে দেন। ঘটনা হচ্ছে এটা যে উনি আসলে কোনো মানে ব্যক্তি হিসেবে যদিও ধরি, একজন মানুষ হিসেবে যদি ধরি, বিশ্বের নিকৃষ্টতম একজন মানুষ যদি দেখা যায়, মানে মোটামুটি 100 বছর হিটলারের পরে বোধহয় উনি একমাত্র নিকৃষ্ট মানুষ। মানে এর মতো নিকৃষ্ট মানুষ হে করে হেসে দিচ্ছে, হেসে দিয়ে ও বলছে সারা দেশটা নাকি ওনার ছাত্র আর কি, ইউনিভার্সিটির ছাত্র, এরকম তো একটা কথাবার্তা বলে, এর সঙ্গে ক্যাজুয়ালি ব্যাপারটা এরকম শেষ ফিনিশ করে দিতে হবে, ওই করে দিতে হবে। আরে একটা রাষ্ট্রকে তো সুস্থিত অবস্থায় হতে হবে। বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের সীমান্তের মানে ধরতে পারেন 80% হচ্ছে ভারতের সঙ্গে সীমান্ত। সেখানে উনি ক্ষমতা যখন বসেই আরম্ভ করলেন থ্রেট, কি বাংলাদেশকে অস্থিতিশীল করলে কি 7 সিস্টার অস্থিতিশীল হবে, ভারত অস্থিতিশীল হবে, একদম এই কথাটা বলেছিলেন। ঘটনা হচ্ছে সেই অনুসারে আবার ভিক্ষা চাইছে, চাল দাও, ডাল দাও, পেঁয়াজ দাও, আলু দাও। এই লোকটা তাহলে কি উনি মেধাবী? মেধা সকলেরই থাকে, একটা কৃষকেরও মেধা আছে, কিন্তু আমরা মেধাবী বলে সাধারণত ধরি যারা একটু উচ্চ শিক্ষা করে। তো সেই হিসাবে যদি সূক্ষ্মভাবেও ধরি তাহলে বলতে পারি উচ্চ মেধা বা সুউচ্চ মেধা। আমার তো মনে হয় ইউনুসের মতো লোক পশ্চিমবঙ্গে, কলকাতায় ঘুরে বেড়ায় এরকম মেধা, ওনার যা মেধা তার থেকে বেশি ভালো মেধা, মানে আরো উচ্চ মেধা ঘুরে বেড়ায়। উনি কোনো ব্যক্তি, কোনো মানুষের পর্যায়ে পড়েন। বিখ্যাত উপন্যাসিক হুমায়ুন আজাদ একবার বলেছিলেন যে এই মোহাম্মদ ইউনুসের সম্বন্ধে, যে গ্রামীণ ব্যাংকের যে এমডি ছিলেন মোহাম্মদ ইউনুস, তাকে হুমায়ুন আজাদ বলেছিলেন সেই সময় গ্রামীণ ব্যাংকের ফলে বাংলাদেশের কোনো উন্নতি করেননি মোহাম্মদ ইউনুস, তিনি একজন কাবুলিওয়ালা মাত্র। আপনি সহমত পোষণ? একদম সহমত পোষণ করছি। এই কারণে আমি যুক্তিবাদী সমিতিতে ছিলাম সেই সময়, আমাদের একটা সম্মেলন হচ্ছিল, বিশ্বজুড়েই সম্মেলনটা ছিল সম্ভবত, আমার যতদূর খেয়াল পড়ছে 2006-07 সালে এই সিউড়ির কাছে একটি জায়গায়। তো সেখানে ইউনুসের ওই যে গ্রামীণ ব্যাংকের সবে নোবেলটা পেয়েছেন মনে হয়, ওইখান থেকে এসছিলেন আব্দুল হক নামে একজন এবং আরো দুজন, এবং তারা আমাদেরকে বোঝাতে এসেছিলেন যে আমরা অর্গানাইজ ওয়েতে এই ওদের যে গ্রামীণ ব্যাংক প্রকল্পের মাধ্যমে মানুষকে, মানে গরিব মানুষকে অর্থনৈতিকভাবে আপলিফমেন্ট করা, এইটার প্রস্তাব নিয়ে। তো এই প্রস্তাব তো ওনাকে বলতেই দেওয়া হয়নি, প্রথম কথা মাইকে জায়গা দেওয়া হয়নি। তারপরে ওনার সঙ্গে আলাদা বসে, সেই সময় প্রবীর ঘোষ ছিলেন, সবাই প্রবীর ঘোষকে চেনেন, প্রবীর ঘোষ ছিলেন, আমি ছিলাম, আরো দুজন ছিলেন আমাদের সঙ্গী, এবং আলোচনা শুরু হয় এবং আমরা ওখানে প্রমাণ করে দিই, এবং আমিও এই বিষয়ে আমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছিল এবং আমি পাল্টা প্রশ্নও করেছিলাম। তখন জানলাম 20% সুদ দেওয়া হয় এবং সেটা চক্রবৃদ্ধি হয়। পরে আরো জানতে পারলাম যদি সুদ বা আসল শোধ না করা হয় তাহলে বাড়ির চাল খুলে নিয়ে যাচ্ছে, এটা খুলে নিয়ে যাচ্ছে, তারপর অত্যাচার করা হচ্ছে। এটি কি কোনো উন্নয়নের মডেল? আর সুদ দিয়ে এরকম ভাবে অর্থনৈতিক উন্নয়ন করা যায় না। তাহলে করতে পারলে তো ওই গরিবের আপলিফমেন্ট হলে, যদি এটা হতোই, উনি এটা শুরু করেছিলেন ওনার বউকে ব্ল্যাকমেল করে, প্রথম বউকে ব্ল্যাকমেল করে শুরু করেছিলেন, সেটা এই 1976-77 এই সময়টায় শুরু করেছিলেন। তারপর তো বউ চলে গেল। বউ বলতে এখন যে মেয়ে ওই গান করে, অপেরা গায়িকা, তার মা আর কি, মারা গেছেন সম্ভবত। তো সেই সময় যে শুরু করেছিলেন ওই ডোনারদের দিয়ে, ডোনারদের, ইউরোপিয়ান বড় বড় ডোনার, তাদের থেকে টাকা নিয়ে সেই টাকাটাকে মানে উনি দেখাতেন হচ্ছে এখানে গরিব আছে, তাদের জন্য সাহায্য। তো ডোনার সাহায্য করছেন ওনার প্রকল্পে, উনি সেই সাহায্য না করে সাহায্যের আছিলায় সুদের ব্যবসা শুরু করেন। এইটা হচ্ছে ওনার ক্রূরতার লক্ষণ। উনি তাহলে কোনো রকম ভালো মানুষ নন। ট্রান্সপারেন্সি নেই। আমি খারাপ হতে পারি, জাসিমউদ্দিন রহমানি
যে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি নেতা বাংলাদেশে, তিনি খারাপ লোক, জঙ্গি, কিন্তু তার একটা ট্রান্সপারেন্সি আছে, তিনি যেটা বলেন বলে দেন, এটা স্পষ্ট কথা। আমি ভারত আক্রমণ বলে দিয়েছি, যেমন ভারত আক্রমণ করবো, এই করবো সেই করবো, এগুলো বলে দিয়েছেন, ঠিক আছে, সে ওটাই করে, ওটাই ওর উদ্দেশ্য, ওটাই ওর কাজ। আমাদের ওখানকার ব্লগারদের হত্যা করেছে এই জসিমউদ্দিন রহমানি এবং তার সাগরেদরা। আচ্ছা, একটা প্রশ্ন আছে যে ফের পাকিস্তান থেকে একদম চট্টগ্রামে এলো জাহাজ, একদম করাচি থেকে বিস্ফোরক বোঝাই জাহাজ এসছে চট্টগ্রামে। এক্সান্ডেলে পোস্ট দাবি আওয়ামী লীগের 21শে ডিসেম্বর করাচি থেকে চট্টগ্রামে এসেছে বিস্ফোরক বোঝাই জাহাজ, সিসমিক ইসলাম মানে ইমালসাম এক্সপ্লোসিভ নামে অতি শক্তিশালী বিস্ফোরক আনা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী প্রথমে কন্টেনারগুলি আটক করলেও ছেড়ে দেয়। এক্সান্ডেল পোস্টে দাবি আওয়ামী লীগের, কি বলবেন? এটা আওয়ামী লীগ দাবি করেছে যে প্রথমে বাংলাদেশের নৌবাহিনী এই কন্টেনারগুলো প্রথমে আটকালেও পরে ছেড়ে দেয়, কি বলবেন? এটা কি বলবো, তো ওরা তো চুক্তি করেই এনেছে, এবং যারা দাবি করছে, এবং এই ব্যাপারে শুনলাম নিঝুম মজুমদার আছেন, উনি আওয়ামী লীগের একজন আইনজীবী, আওয়ামী লীগের মানে নেতৃত্ব, এবং এখন বোধহয় ভারতে আছেন, উনিও এটা জানেন যে কি কি এসছেন। তার কাছে বোধহয় কোন সাংবাদিক ডিটেল করে বলেছিলেন যে এই জিনিস এসছে, বলছে এইগুলো ওরা দাবি বলেছে, যে ওনাদের সোর্সেও বলছে যে এগুলো এসছে, এবং যে এক্সপ্লোসিভ গুলো এসছে, এবং এটা সন্দেহ করা হচ্ছে তো পরমাণু পাঠানো হয়েছে, 187টা কন্টেনার নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা হতে পারে, আমি দাবি করছি না, কিন্তু এটা আমাদের কাছে সোর্স রয়েছে যে ওখানে বাংলাদেশে পাকিস্তানের অস্ত্র এসছে, এবং পাকিস্তান যেটা করেছে হচ্ছে বাংলাদেশকে খেপিয়ে দিচ্ছে ভারতের বিরুদ্ধে, কারণ পাকিস্তানের এখন ভিখারি দশা, সে অর্থ চায়। কি ভারতে নাশকতা চালাতেই বাংলাদেশকে ব্যবহার করে? অবশ্যই অবশ্যই। একটা দিকে দেখুন, ওদিকে ওদের পশ্চিম প্রান্তটা, যেটা আপনার ওই কি বলে খাইবার পাখতুন, এই অঞ্চল, বিশাল অঞ্চল দখল করে ফেলেছে তালিবান, আফগান তালিবান এবং টিটিপি, তারা দখল করে ফেলেছে। সেখানে সোয়াত ভ্যালি বলে একটা ভ্যালি আছে, সেই সোয়াত ভ্যালির যে আর্মি যারা SWAT, এরা পাঞ্জাবি, এদেরকে ওখানে যুদ্ধ না করতে দিয়ে ঢাকার রাস্তায় পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং ঢাকার রাস্তায় তারা অ্যাসল্ট রাইফেল এবং একদম রীতিমতো একটা, আমাদের এখানে যেমন STF এবং কমান্ডোরা যেরকম যেই সাজ পোশাকে থাকে, সেই রকম সাজ পোশাকে এখানে ঢাকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এটা একটা বেআইনি কাজ। কোনো একটি, আমি বলে দিই আবার, যেমন বাংলাদেশে যখন হাসিনা ছিলেন, এবং অতীত কাল থেকে দীর্ঘ সময় ধরে, যেমন আজকের ওয়াকারুজ্জামান ওখানকার যে সেনা প্রধান, তিনি ভারতে এসে ট্রেনিং নিয়ে গেছেন। এটা হয়, আমাদের দেশের লোক সেনা হয়তো অন্য দেশে গিয়ে ট্রেনিং দেয়, এগুলো হতে পারে, এবং যৌথ মহড়া হয়, এগুলো হয়। কিন্তু পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের আর্মি গিয়ে বাংলাদেশের আর্মিকে ট্রেনিং দেবে, নানা বিষয়ে কৌশলগত ঠিক করবে, এটা হতেই পারে, এটা নিয়ে সমস্যা কিছু নেই। সমস্যা হচ্ছে তাদের টেন্ডেন্সিটা, তাদের মানে আরো বেশি ভালো করে স্পষ্ট করে বললে ইন্টেনশন। তাদের ইন্টেনশন হচ্ছে অস্ত্র পাঠিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করে, বাংলাদেশকে অস্থির করে। ভারত বাংলাদেশকে, ইউনূসের যে দাবিটা আছে সেই দাবিটাকে খণ্ডন করছি, ভারত বাংলাদেশকে কখনো অস্থির করেনি। শেষ পর্যন্ত কিন্তু কূটনৈতিক সম্পর্ক রাখতে এখানকার বিদেশ সচিব ওখানে গেছে, এবং বিদেশ সচিবের সঙ্গে যেটা প্রোটোকল নয়, সেই প্রোটোকল ভেঙেও ইউনূসের সঙ্গে, মানে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করেছে, এবং সেনা প্রধানের সঙ্গে মিটিং করেছে, এটাও আমরা জানতে পেরেছি। ঘটনা হচ্ছে, তার মানে কি, কূটনৈতিক সম্পর্ক ততক্ষণও থাকে, এবং এমনও ওখানে কূটনৈতিক যে দপ্তর আছে ভারতের, সেটা তো উচ্ছেদ করা হয়নি, এবং ভারতে যে বাংলাদেশের কূটনৈতিক দপ্তরগুলো আছে সেখানে তো উচ্ছেদ করা হয়নি, তার মানে কূটনৈতিক সম্পর্কটা ভালো আছে। তাহলে বাংলাদেশকে অস্থির করছে কি? পাকিস্তান। এবং পাকিস্তান বাংলাদেশের মাধ্যমে, বাংলাদেশকে দিয়ে, যেমন জসিমউদ্দিন রহমানি ISI এজেন্ট, এটা সকলেই জানে, ওপেন সিক্রেট, একে দিয়ে এইভাবে এখানে একটা অস্থির অবস্থা সৃষ্টি করা, এই অস্থির অবস্থায় কোন রকমে একটা উস্কানি দিয়ে ভারতকে আক্রমণে নামানোর একটা প্রচেষ্টা চলছে। যেটা বলছি, আজকে থেকে 53-54 বছর, 71 এই ঠিক এই কাজটা করতে চেয়েছিল পাকিস্তান, ভারত যাতে আক্রমণ করে সেই ব্যাপারে একটা প্রচেষ্টা চলেছিল। তো ভারত আক্রমণ করবে না, এটা
আপনারা ইউটিউবে দেখবেন, এটা বোধহয় আছে, এটা পাবেন। ইন্দিরা গান্ধীর একটা স্পিচ আছে। ইন্দিরা গান্ধী 71-এর পরে ইন্দিরা গান্ধী এর সঙ্গে 1-to-1 বোধহয় সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেখানে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন আর কি। সেই সাক্ষাৎকারে তাকে চেস করা হয় যে আপনি পাকিস্তানকে আক্রমণ করেছেন, এটা পাকিস্তান বলছে। তখন ইন্দিরা গান্ধী স্পষ্ট ভাষায় বলেছে, আমি আক্রমণ পাকিস্তানকে আগে করিনি, পাকিস্তান আগে আক্রমণ করেছে। এবং সেই আক্রমণটা শুধু সীমান্তে ছিল না, আগ্রাতে এসে করেছিল। আগ্রার তাজমহলটাকে সেই সময় পূর্ণিমা ছিল বলে এমন ক্যামোফ্লেজ হয়ে গেছিল, তাজমহলে বোমাটা পড়েছে গিয়ে গাছে। তো এই আক্রমণগুলো ওরাই করেছে। এই আক্রমণ করার নেপথ্য কারণটা হচ্ছে মানে মানে আকাশ সীমা বন্ধ করে দিয়েছিল। পাকিস্তান থেকে বাংলাদেশে মানে পূর্ব পাকিস্তানে অস্ত্র নিয়ে যেতে ওকে পুরো সমুদ্র ঘুরে ভারত ঘুরে যেতে হচ্ছিল। এইটা একটা পরোক্ষ উস্কানি বলতে পারে। ঠিক সেইটারই স্টেপ নিচ্ছে, কাউন্টার এখন করছে এই 54 বছর পরে। একদম যেমন ভারতের সীমা মানে তৎকালীন পূর্ব পাকিস্তানের সীমান্ত এবং ভারত সীমান্ত জুড়ে অনেকগুলো ক্যাম্প তৈরি হয়েছিল, যেখানে ভারতীয় সেনারা মুক্তিযোদ্ধাদের একটা ট্রেনিং দিয়ে পাঠিয়ে দিত। এই ঠিক উল্টোটা করতে চাইছে পাকিস্তান, কাউন্টার বাংলাদেশকে ইউজ করে। যে বাংলাদেশের সেনাবাহিনী মানে সেনা এবং সেনাদের মধ্যে যে জঙ্গি আছে, সেই জঙ্গিদের এবং এই যে মৌলবাদী যে সংগঠনগুলো আছে তাদেরকে ট্রেনিং করে বাংলাদেশে ভারতকে পাঠিয়ে দেওয়া। ভারতের চিকেন নেক ওদের একটা ধরে বসে আছে, সে 3 মাস ধরে শুনে যাচ্ছে চিকেন নেক 4 ঘন্টার মধ্যে কলকাতা দখল ইত্যাদি ইত্যাদি। চিকেন নেক কেটে দিলে অমুক হয়ে যাবে, চীনকে ডাকবে। চীন তো মুখ সরিয়ে নিয়েছে, পরিষ্কার বলেছে 2000 কোটি টাকার উপরে বিদ্যুতের বিল পায় চীন, উল্টে টাকা চেয়েছে। 15 জনের সদস্য গেছিল চীনে দেখা করতে, এই জামাতি ইসলাম এবং বিএনপি তাড়িয়ে দিয়েছেন। তো তোমার সঙ্গে কোনো কথাই, তোমরা যাও টাকা দাও। এই হচ্ছে ব্যাপার। চীনের সঙ্গে ভারতের যে ওরা এখনো বিশ্বাস করে, এটা অবশ্য ভারতেও কিছু কেউ কেউ বিশ্বাস করে যে চীন ভারতের দ্বন্দ্ব সেই যে আছে এখনো নাকি আছে। অথচ একটা সময় আমাদের একটা ডায়লগ ছিল চিনি হিন্দি ভাই ভাই। আজকে কিন্তু সেই পরিস্থিতিটা আবার এসে চিনি হিন্দি ভাই ভাই হচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের সীমান্ত সমস্যাগুলো চীনের সঙ্গে মিশতে গেছে। এখন ভূরাজনৈতিক জায়গায় দাঁড়িয়ে একটা ভূরাজনৈতিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে আলটিমেটলি যেটা হতে যাচ্ছে, বাংলাদেশ একটি মানে 4 পরাশক্তির ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্র হয়েই গেছে। পাকিস্তান এটাকে ইউজ করছে। বাংলাদেশি মানুষদের বুঝতে হবে যে তারা পাকিস্তানের দ্বারা ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেছে এবং এখান থেকে বেরোনোর উপায় হচ্ছে ইউনূস সহ এই যে গেঞ্জি জঙ্গি বাহিনী যারা আছে, এই সমস্ত কি সব নাম জানি না, ছাত্র শিক্ষক যারা আছে, এদেরকে বার করে দাও। বাংলাদেশের ইতিহাসে তো আরো একটা লজ্জার দিন দাদা, যে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর মূর্তি। কি বলবেন? আর কি বলবো, মানে এটা বিশ্বে কোথাও এরকম হয়েছে কি না জানা নাই। এখানে গান্ধী বিরোধী, গান্ধীকে হত্যাকারী, আমি ভারতের কথা বলছি, আমি ভারতের কথা বলতে এখানে শিক্ষা নেওয়ার জন্য বলছি যে ভারতে গান্ধীকে হত্যাকারী নাথুরাম গডসেকে বিজেপি ভালোবাসে, RSS ভালোবাসে। এত সত্ত্বেও বিজেপি কিন্তু কোথাও গান্ধী মূর্তি ভাঙেনি। হ্যাঁ, একটি মূর্তি তৈরি করেছে, স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেলের, কিন্তু গান্ধী মূর্তি তো ভাঙেনি। তার তো নাথুরাম গডসেকে ভালোবাসে। এমনকি গান্ধী বার্থডের দিনেও বোধহয় প্রণাম করেছে এবং স্মরণ করে বিবৃতিও দিয়েছেন প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছে। এই যে এই শেখ মুজিবের মূর্তি ভাঙা শুধু না, মানে খুব লজ্জাজনক, জাতির জনকের একটা মানে ওই দেশটার স্বাধীন করার ক্ষেত্রে তার তো কিছু আমি যদি ধরে নিই নগণ্য, তারও তো একটা নগণ্য ভূমিকাও তো আছে। 7ই মার্চের সেই ভাষণ, সে আঙুল তুলে ভাষণ, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এই যে এইগুলো এখনো সকলের মুখস্থ, সবাই তৈরি হও, যার যার ঘরে ঘরে তৈরি করো। এই যে এই ডাক্তার তো তিনি দিয়েছিলেন। হ্যাঁ, তিনি যুদ্ধ করতে পারেনি, তাকে গ্রেপ্তার করা হয়েছে, সব ঠিক আছে, দিয়েছিলেন। এবার ঘটনা হচ্ছে তাকেই আবার তিনিই ছিলেন প্রধানমন্ত্রী, তারপরে প্রেসিডেন্ট, তিনি হলেন।
তো তার মূর্তি ভেঙেছে শুধু না, বড় কথা নয়, তার উপরে উঠে পেচ্ছাপ পর্যন্ত করেছে, যেটা এর থেকে নক্কারজনক মানসিকতা। তুমি বিরোধী হতে পারো, বিরোধী হতেই পারো। আমরা শ্যামাপ্রসাদের বিরোধী, আমরা আছি এর বিরোধী, নাথুরাম গডসের বিরোধী, আমরা আরো অনেকেরই বিরোধী, যেমন সাভারকারের বিরোধী। হ্যাঁ, আমরা বিরোধিতা করি, কিন্তু আজকে যদি আমাদের বলা হয় বা আমাদের এই যুক্তিবাদী একটা লোক যদি বলা আমরা ঈশ্বর বিরোধী, কিন্তু কোনো যুক্তিবাদী কোনোদিন কোথাও কোনো মন্দির ভাঙিনি, কোথাও কোনো মূর্তি ভাঙিনি, বিরোধী। তুমি বিরোধী হও। বাংলাদেশের ইউনূস সরকারকে এবং ইউনূসকে শিক্ষা দিতে হবে যে বিরোধী হন, কিন্তু হিংস্রটা হন। দাদা, আমি একটা প্রশ্ন করবো যে আরাকান আর্মি এখন বাংলাদেশের জন্য কতটা ভয়ঙ্কর? ইউনূসের হাতে 10 বছর বাংলাদেশ থাকলে বাংলাদেশকে সিঙ্গাপুরের চেয়েও ভালো বানাবে বলছে উপদেষ্টারা, সত্যি কি তাই? অন্যদিকে আরাকান আর্মির যে চাপ। বাংলায় একটা প্রবাদ আছে, প্রবাদটা হচ্ছে উঠন্তি মূল পত্তনে বোঝা যায়। যে বীজ, এটা শারীরিকভাবে এটা একটা প্রতীক দিয়ে, প্রতীক দিয়ে যে বীজটা মাটিতে পোঁতার পরে গাছ হয়ে উঠবে, সেটা ওই বীজটা বোঝা যায়। এবং সেই বীজে কিভাবে সার, জল ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়, যত্ন নেওয়া হয়, সেটা দেখলেই বোঝা যাবে যে এটা এখান থেকে গাছ উঠবে। তো গত 4.5 মাসে পরীক্ষায় বোঝা গেছে এটা সিঙ্গাপুর হবে না মানে জঙ্গিপুর হবে, এটা বোঝাই গেছে। আরাকান আর্মি কতটা ভয়ঙ্কর বাংলাদেশের জন্য? বাংলাদেশ অলমোস্ট চট্টগ্রাম বিচ্ছিন্ন হবে, এটা আমি নিশ্চিত করে বলে দিলাম, একদম। মানে আপনাদের মাধ্যমে বলে দিলাম, কেউ এমনভাবে বলেছে কিনা জানি না, চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হবেই এবং স্বাধীন হবে। কেউ নেবে না, ভারত নেবে না, ভয় নেই। ভারত বাংলাদেশের কোনো অঞ্চল সেই অর্থে দখল করবে না, মানে ওই যে দখল করে নিয়ে নেওয়া, যেরকম বাংলাদেশের ওই সব মাহফুজ আলম নাকি যে জঙ্গি নেতাটা বলছে যে ভারত ইস্টার্ন রিজিয়ন পুরো দখল করে নেবে, মানে এইসব ছেলে খেলা সমস্ত কথাবার্তা, সেটা নিয়ে আমি এটা নিয়ে আমি বলবো, মাহফুজ আলম নিয়ে পরে বলবো। কিন্তু এদিকে বলছি, আরাকান আর্মি ইতিমধ্যে সেন্ট মার্টিন প্রায় দখল করে নিয়েছে। যদি আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশের সরকার সহ সবাই স্বীকার করেছে 19 জন ওখান থেকে সেন্ট মার্টিন এবং কক্সবাজার ওই অঞ্চল থেকে 19 জনকে তুলে নিয়ে গেছে বাংলাদেশি। এবং আমরা খবর পেয়েছি এটা তারা রোহিঙ্গা জঙ্গি, কিন্তু ওরা বলছে বনকর্মীকে নিয়ে গেছে, আসলে ওটা রোহিঙ্গা জঙ্গি। তার একটা নামের লিস্টও কোথাও কোথাও লিক আউট হয়েছে। তো কারা নিয়ে গেছে? আরাকান আর্মি নিয়ে গেছে। তো আমি আপনার বাড়িতে ঢুকে, আপনার বাড়ির ভিতর ঢুকে আপনার এই ফ্রিজ খুলে খাবার নিয়ে চলে এলাম এবং আপনি কিছুই করতে পারলেন না, হাজার হাজার লক্ষ লক্ষ বড় বড় ডায়লগ মেরে, তার মানে কি আমার দখল আছে আপনার বাড়ির ওই ফ্রিজটার উপরে এবং তার জায়গার উপরে? ঠিক কিনা? যদি ঠিক হয়, তার মানে এটা ধরে নিন যে সেন্ট মার্টিন এবং কক্সবাজারে পুরোপুরি দখল, প্রায় মানে রেঞ্জের মধ্যে আরাকান আর্মি, মানে সে ঢুকে নিয়ে যেতে পারে। এটাকে বলা হয় সার্জিক্যাল স্ট্রাইক। এই যে সার্জিক্যাল স্ট্রাইক, এটাকে বলে, ইউনূসকে জানতে হবে এবং এইসব গেঞ্জি বাহিনীকে জানতে হবে, এটাকে সার্জিক্যাল স্ট্রাইক বলে। আরাকান আর্মি বান্দারবন দিয়েও ঢুকছে এবং বাংলাদেশের পক্ষে এটা একটি বড় থ্রেট। আমার একটা প্রশ্ন আছে যে আপনারা একদিকে এই কথা বলছেন যে ভারত দখল করবে না বাংলাদেশের কোনো অংশ, ভারত নাকি এতদিন বাংলাদেশকে লুটপাট করে খেয়েছে, এখন আর পারবে না, কারণ ইউনূস ভারতকে পাত্তাই দেয় না বলছেন মোহাম্মদ ইউনূসের। তাহলে ইউনূসকে আমি বোধহয় অনেক জায়গায় লিখেওছি, বারবার করে লিখছি যে ভারতের সঙ্গে বাংলাদেশের হাসিনার আমলের যে চুক্তিগুলো ছিল সেগুলো নাকি খারাপ, তারা নাকি লুটপাট করেছে, একতরফা অনেক কিছু করে গেছে। তো শ্বেতপত্র দিয়ে ওগুলো পাবলিকের কাছে প্রকাশ করে না কেন? প্রকাশ করতেই পারে, এইগুলো খারাপ আছে, এগুলো খারাপ আছে, লুটপাট করেছে, তো প্রকাশ করলেই হয়। প্রকাশ করে না কেন? মুখে বললে হবে না, ডকুমেন্ট চাই। আমি ইউনূসের মুখের কথা বিশ্বাস করি, লোকটাই বা বাজে একটা লোক, তো মুখের কথা ডকুমেন্ট দাও, আমাকে ডকুমেন্ট দেখাও যে খারাপ খারাপ করতে পারে। আমি আওয়ামী লীগের পক্ষ নিয়ে বলছি না, আমি নিরপেক্ষ ভাবে বলছি। তোমার কাছে যদি তুমি অভিযোগ করো, তার সপক্ষে তথ্য প্রমাণ দেবে যে ওটা করেছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে শেখ হাসিনা ওখানে প্রধানমন্ত্রী ছিলেন এবং এখনো আছেন, কারণ পদত্যাগপত্রটাই 3.5 মাস 4.5 মাসেও কিন্তু পদত্যাগপত্রটা প্রকাশ করা হয়নি, এত বিতর্ক সত্ত্বেও। পদত্যাগপত্রটা কোথার থেকে এটা বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দিল, বানানো, সেখানে দেখা যাচ্ছে ভুলভাল
বাংলা বানানো ভুল, কি বাঙালি এরা কে জানে, আমি জানি না, বাংলা বানানে ভুল, হ্যাঁ, তারিখে ভুল। তো এরা হচ্ছে আর কিছু না, এদের উদ্দেশ্যটা একটা জঙ্গির কারখানা তৈরি করা বাংলাদেশকে। এখন যেটা হয়ে গেছে একটা জঙ্গির কারখানা হয়ে গেছে, পাকিস্তান এসছে, কারণ আসার পর থেকেই সমস্ত জঙ্গি, এই যারা অভিযুক্ত ছিল, সাজাপ্রাপ্ত ছিল, ফাঁসির আসামি ছিল, তাদেরকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার উদ্দেশ্যটাই, ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জঙ্গি তৈরি করো, ওখান থেকে ভারতকে আক্রমণ করো, ভারতকে অস্থির অবস্থা সৃষ্টি করো, এরকম ভাবেই চলবে। এর ফলে ভারতের নাকি নিজের চলার সামর্থ্যই নেই, বাংলাদেশের ভয়ে নাকি ভারত কাঁপছে, এমনই দাবি করেছেন বিএনপি নেতা হাবিবুর নবী খান সোহেল। এখানে শেষ নয়, তিনি আরো বলছেন যে ভারতীয় অভিনেত্রীদের নিয়েও তাকে কুমন্তব্য করতে শোনা গেল। কুণাল দা, তিনি বলছেন, বিএনপি নেতা তিনি বলছেন যে নিজেরা চলতে পারেন না, আপনাদের নায়িকারা সংক্ষিপ্ত পোশাক পরে শরীর প্রদর্শন করে যা কামায়, আমি আবারও বলছি, তিনি বলছেন যা কামায় সেই দিয়ে চলে। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিতে মালকোচা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। কি বলবেন? ওদের লুঙ্গির পিছন দিকে আগুন ধরে গেছে প্রথম কথা, কারণ আরাকান আগুন ধরিয়ে দিয়েছে। অতএব কোচাটা কোন দিক দিয়ে মারবে, পুরা পোড়া লুঙ্গিটা ঠিক করবে না কোন দিক দিয়ে মারবে জানি না। আর ভারতের কে সংক্ষিপ্ত পোশাক পরলো, কে পরলো না, কে কোন পোশাক পরবে, সেটা ভারতেই বিতর্ক আছে। কেউ যদি পুলিশগিরি করে, তাকে বলা হয় তুমি কে, আমি কোন পোশাক পরবো, তোমার যদি ভালো না লাগে তুমি দেখো না, তোমায় না করেছে কি। কারণ ওদের কি একটু ওদের তো অ্যাকচুয়ালি আমি বলি, এভাবে ঠিক সরাসরি রাজনৈতিক বক্তব্য না বলে একদম মূল জায়গায় গেলে পরে বোঝা যায়, যেটা সমাজ মনস্তত্ত্বের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা বলি, তাহলে বাংলাদেশের 70% মানুষ হচ্ছে এই গবেট গোছের। এবং এটা প্রত্যক্ষ প্রমাণ আমার কাছে রয়েছে। এটা বলতে গেলে অনেক সময় লাগবে, এটা পড়ে বুঝতে হবে, এটা বলে বলে বোঝানো মুশকিল। অতি আবেগপ্রবণ। যেমন আমি উদাহরণ দিই, যেমন তামিলনাড়ুতে জয়ললিতা যেদিন মারা যান এবং তার খবর কিছুমাত্র লিক আউট হয়, 1000 জনের উপরে মানে আত্মহত্যা করেছিল। এটা অতি আবেগপ্রবণের একটা লক্ষণ। মানে পাগল, স্থূল, মস্তিষ্ক স্থূল হয়ে গেলে মস্তিষ্কের কিছু পার্ট আছে, বিশ্লেষণী পার্ট এইখানে থাকে, এই সামনের দিকে, সেটা যদি মানে স্থূল হয়ে যায়, তখন বিচার বিশ্লেষণ, বিচারবোধটা থাকবে না, তখন আবেগে কথা বলবে, আবেগটা ঠিক উল্টো দিকে থাকে। তো এই বাংলাদেশের 70% এরকম মানুষ আছে, হিন্দু মুসলিম নির্বিশেষে, মুসলিমদের মধ্যে এটা বেশি, অতি আবেগপ্রবণ, অতি আবেগপ্রবণ, যার ফলে তার যা আচরণ হওয়া উচিত প্রকাশ, সেটাই হয়। মারমুখী স্বভাব, গালাগালি বেশি দেওয়া, অনেক ঝোঁক দিয়ে, জোর দিয়ে, গায়ের জোরে কথা বলা, চিৎকার করা, ধীরতা কম, স্থিতিশীলতা কম, এই যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো হবে। এবং দেখুন, মিলিয়ে দেখুন, এগুলো আছে।